আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আ আজকের এই খবরটায় বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের যারা নেতাকর্মী আছেন তাদের ঘুম হারাম হয়ে যেতে পারে। এমনিতেই এই মুহূর্তে প্রধানমন্ত্রী সহ বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল এমপি মন্ত্রীরা টেনশনে আছেন তাদের বিপি আরও অনেক গুণই বেড়ে যাবে। পাশাপাশি দুঃসংবাদ বিএনপি এবং জামায়াতের জন্য। দর্শক, মার্কিন একজন সাবেক আ রাষ্ট্রদূত যিনি বাংলাদেশে দীর্ঘদিন ছিলেন তার নাম হচ্ছে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজেনা। নামটা নিশ্চয়ই অনেকেরই পরিচিত। তিনি যেই কথা বলেছেন, এই কথায় আসলেই কিন্তু বিপি বাড়ারই কথা। বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটতে পারে। এখন যদি নতুন এই রাজনৈতিক দলের উত্থান ঘটে বা নতুন সরকারের আবির্ভাব হয়, কে হতে পারে সেই সরকারের প্রধানমন্ত্রী? তো আলোচনায় যে নামটা আছে সামহাও আমার কাছে মনে হয়েছে এটা ডক্টর ইউনূস। কারণ ভারতের দ্য হিন্দুস্তান টাইমসকে বা দ্য হিন্দু পত্রিকাকে দেওয়া একটা সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলছিলেন যে নতুন করে আবার নির্বাচন হওয়া দরকার। এর পরপরই মার্কিন যুক্তরাষ্ট্রে এই সাবেক রাষ্ট্রদূত যেই ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন, এতে অনেকেই কনসার্ন করছেন যে আসলে কোথাকার পানি আসলে কোথায় গিয়ে গড়ায়। তিনি বলছেন যে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটতে পারে, আবার পুরনো রাজনৈতিক দলগুলোও পুনরুজ্জীবিত হতে পারে। তিনি বলেন এটা হতে পারে আবার নাও হতে পারে। যুক্তরাষ্ট্রের টাইম টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তার এই সাক্ষাৎকারটি টাইম টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও আবু তাহের নিয়েছিলেন। মোজেনা বলেন, বাংলাদেশে আমি বহুদলীয় রাজনৈতিক যেই অ্যাক্টিভিটিস আছে সেটাকে সমর্থন করি। কয়েক দশক ধরে এখানে রাজনৈতিক অচলাবস্থা রয়েছে, এটা ভাঙা উচিত। এজন্য প্রয়োজন অর্থপূর্ণ সংস্কার। তিনি বলছেন, সীমান্তের কাছে একটি ব্যর্থ রাষ্ট্রের ভেতরে পুনরেকত্রীকরণে নিজেদের স্বার্থে সমর্থন করতে পারে ভারত। এমনও এক হতে পারে সহায়তা করতে পারে আন্তর্জাতিক বন্ধুরা। নৃশংসতার জন্য দায়ী নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর কিছু ব্যক্তির বিরুদ্ধে সম্ভবত নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। বাংলাদেশে বহুদলীয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমর্থন আসতে পারে। তার কাছে জানতে চাওয়া হয় যে মানে কী অবস্থা, তিনি কেমন আছেন। তো তার এই নানান বক্তব্যের একটা পর্যায়ে সে এসে এই কথাটা বলল যে আপনার আচ্ছা, এই পরিস্থিতিকে কিভাবে দেখছেন? আর তিনি বলছেন যে আমি পেছনের দিকে নয়, আমি সামনের দিকে দেখছি। আমি যেটা দেখছি আপনি কি করছেন? যা ঘটে গেছে তা আপনি ফেরত আনতে পারবেন না। আমি পহেলা জুলাই সার্চ করে দেখেছি, যা ঘটেছে তা ফেরাতে পারবেন না। আসুন আমরা এখন কোথায় যাচ্ছি সেটা দেখছি। বাংলাদেশ এখন কি করছে? আমরা আমার মায়ের কথা বলতে পারি, আপনি তাকে দেখেননি। মা এবং সবাই আমাকে ড্যান নামেই ডাকেন। তিনি আমাকে বলেছিলেন, ড্যান, তোমার জীবনে অনেক কালো মেঘ আসবে। কখনো কখনো সেই নিকষ কালো মেঘের মধ্যে তুমি সিলভার লাইনিং দেখতে পাবে। পহেলা জুলাই সেই কালো মেঘ দেখতে পেয়েছি আমি। আমার মায়ের কথা মনে হয়েছে, এই ভয়াবহতার মধ্যেও কোনো ভালো কিছু থাকতে পারে যা দেশের জন্য অধিকতর ভালো কিছু হবে। উত্তরটা হ্যাঁ হবে নাকি তাও জানি না। গত সপ্তাহে যে ভয়াবহতা দেখেছি তা হয়তো হতে পারে বাংলাদেশের কয়েক দশক ধরে অচল রাজনৈতিক জ্যামকে ভাঙতে সহায়ক। আপনি জানেন আমি কী নিয়ে কথা বলছি। এর প্রেক্ষিতে আমি কি ধারণা করছি সেটা শেয়ার করতে পারি। আমি নিশ্চিত এই ভয়াবহতা বাংলাদেশের জন্য ভালো কিছু নিয়ে আসবে। হতে পারে এটা একটা ব্যর্থ চর্চা, আমি এই বিষয়ে নিশ্চয়তা দিতে পারি না। প্রথমত সর্বোপরি আজই এসব বন্ধ করুন, জাস্ট বন্ধ করুন। একথা বলতে বলতে ড্যান মোজেনা অনেকটা হতাশা তার মুখে ফুটে ওঠে। তিনি ইংরেজিতে বলেন, টুডে ইট মাস্ট বি স্টপ, জাস্ট স্টপ। সেনাবাহিনীকে তার ব্যারাকে ফিরে যেতে হবে। প্রত্যেককে তাদের কাজের জায়গায় ফিরতে হবে। ইন্টারনেট মুক্ত করে দিতে হবে। বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিতে হবে। আটক ছাত্রদের ছেড়ে দিতে হবে। এটা গুরুত্বপূর্ণ যে বিশ্বাসযোগ্য, নিরপেক্ষ, ক্রেডিবল, ইন্ডিপেন্ডেন্ট তদন্ত শুরু করতে হবে। তাতে পরিষ্কার করতে হবে কী ঘটেছিল এবং পরিষ্কার করতে হবে যে কোন অপরাধের জন্য কে দায়ী। কেউ তো ওইসব মানুষকে হত্যা করেছে, আমি জানি না। আপনি রংপুরের আবু সাঈদের ঘটনার ভিডিওতে দেখেছেন, কেউ তো তাকে হত্যা করেছে। আমি মনে করি তাদেরকে জবাবদিহিতার আনা উচিত। কংক্রিট স্টেপ আছে যা শুধু সরকারকে নয়, সবাইকেই অল্প সময়ের মধ্যে নিতে হবে। এরপর আসুন বৃহত্তর পরিসরে। আমি একজন আশাবাদী মানুষ। বাংলাদেশে কয়েক দশক ধরে রাজনৈতিক অচল অবস্থা আছে, এটাকে ভাঙতে হবে। গণতন্ত্রের এই ধারায় নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটতে পারে। এমনও হতে পারে যে পুরনো রাজনৈতিক দলগুলো নিজেরাই পুনরুজ্জীবিত হবে, আবার নাও হতে পারে।
তিনি বলছেন যে ভারত সীমান্তের কাছে একটি ব্যর্থ রাষ্ট্র ভারতের স্বার্থ রক্ষা করতে পারবে না, ফলে ভারতও সহায়তা করতে পারে। আন্তর্জাতিক বন্ধুরা র্যাবের বিরুদ্ধে সম্ভাব্য নিষেধাজ্ঞা দিয়ে সহায়তা করতে পারে। নৃশংসতার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া যেতে পারে। এর আগে 2021 সালে র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মানে মোট কথা হচ্ছে, ড্যান মজুনা বলছেন যে এখানে আসলে কি ঘটতে যাচ্ছে বা বাংলাদেশের এই পরিস্থিতিটার সর্বশেষ অবস্থান কোথায় যাবে। কারণ এই মুহূর্তেও যেই সুস্থ পদক্ষেপ নেওয়া দরকার সেটা কিন্তু এখনও পরিপূর্ণভাবে হচ্ছে না। বিশেষ করে সেনাবাহিনী যখন রাজপথে নেমেছে, তাদের বেশিরভাগ জায়গায় প্রশংসনীয় ভূমিকা থাকলেও কিছু কিছু জায়গায় সেনাবাহিনী কিন্তু ধৈর্য হারিয়েছে, র্যাব টোটালি ধৈর্য হারিয়েছে, পুলিশ শতভাগ ধৈর্য হারা কাজ করছে। প্রতিদিন ব্লক রেড করে যেই কর্মকাণ্ড করছে, তাতে সাধারণ মানুষ কি পরিমাণ যে ক্ষোভ ভিতরে জমে আছে। যতই সরকার বিএনপি বা জামাত শিবির বা যতই বক্তব্য দিক, এই মুহূর্তে এই পলিটিক্যাল বক্তব্যগুলা আমজনতা খাচ্ছে না। সরকারের বক্তব্যের এগেনস্টে দেখা যাচ্ছে পুরো বাংলাদেশেরই হাতে গোনা কয়েকজন নেতাকর্মী বা সাপোর্টার বাদ দিলে অধিকাংশ আওয়ামী লীগের নেতাকর্মীরাও তারা কিন্তু চুপচাপ পরিস্থিতিকে অবলোকন করছে। কেউ বা টিকিট টুকরো কাটছে, পরিস্থিতি খারাপ হলে কিভাবে বাংলাদেশ ছেড়ে পালাবে। এখন এই যে বক্তব্যগুলা ড্যান মজিনার বা আমজনতার মধ্যে সাধারণ মানুষের একজন রিকশাওয়ালারও বিশ্লেষণ যে আসলে কি ঘটতে যাচ্ছে। তবে আমেরিকা ডক্টর ইউনূসের খুবই বিশ্বস্ত মিত্র এবং কি বন্ধু। ইভেন ডক্টর ইউনূসই বা কেন হঠাৎ করে আপনি দেখেন যে ভারতে এই ধরনের সাক্ষাৎকার দিলেন, আর এই সাক্ষাৎকারের পরপরই বাংলাদেশ আওয়ামী লীগের মন্ত্রীরা গণহারে বলছে জামাত শিবির এবং ডক্টর ইউনূস গং। এখন ইউনূসও একটা গং হয়ে গেছে। আসলে যদি এরকম পরিস্থিতি হয়, তাহলে কি হবে আওয়ামী লীগের নেতাকর্মীদের, কি হবে বিএনপির নেতাকর্মীদের বা জামাত শিবিরের নেতাকর্মীদের। নতুন রাজনৈতিক দলও যদি তৈরি হয়, সেইটাই বা কীভাবে তৈরি হবে। এটাকে আসলে এত সোজা, আসলে কিন্তু এত সোজা না। বাংলাদেশের মানুষ দেশে যাই হোক, এখানে 3-4টা রাজনৈতিক দলের বাহিরে নতুন কোনো রাজনৈতিক দলের উত্থান এটাও কিন্তু হতে দিবে না। কারণ আমরা দেখেছি সেনা সরকার যখন শাসন করেছে তখন আওয়ামী লীগ বিএনপি কীভাবে এক হয়েছে, জামাত কীভাবে এক হয়েছে। এরশাদের আমলে আমরা দেখেছি কিভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল সামরিক শক্তির বিরুদ্ধে গিয়ে নিজেদের অবস্থান প্রকাশ করেছে। তো আসলে বাংলাদেশে আমার মতে আর কি, যে ড্যান মজিনা তারা অনেক বড় কূটনীতিবিদ অথবা বিচক্ষণ ব্যক্তিত্ব, কিন্তু আমার মনে হয় না যে এটাতে এত সহজে বাংলাদেশে নতুন কোনো শক্তি আসবে, বা ভারত সম্পর্কে ওনার যে মূল্যায়ন সেইটাও আমার মনে হয় না যে এই মুহূর্তে ভারত বাংলাদেশে বিরোধী রাজনৈতিক কোনো দলকে তারা সাপোর্ট করবে। কারণ আপনি বিজেপির প্রোগ্রামগুলো যদি দেখেন, তাদের মন্ত্রীদের কথাবার্তা শোনেন, সব কিছু মিলেয়া এটা আসলে তৈরি হবে না। তবে আমেরিকার কোনো সাবেক রাষ্ট্রদূত এরা যখন এই ধরনের কথা বলে, বিষয়টা টেনশন নেওয়ারও বিষয় হতে পারে। কারণ কি আমেরিকার সাথে বর্তমান আওয়ামী লীগ সরকারের সম্পর্কটা কিন্তু অনেকটা খারাপ। এখন আবার আমেরিকার সাথে পজিটিভ একটা সম্পর্ক তৈরি হচ্ছে, বাট আমেরিকানদের মনে একটা, মুখে আর একটা, অ্যাক্টিভিটিসে আরেকটা। এদেরকে বোঝা কিন্তু এত সোজাও না। তবে আমি 100% শিওর এরকম কিছু হবে না। আর এটা একটা অস্বাভাবিক বিষয় হবে যে ডক্টর ইউনূস বা সামহাও এখানে এসে দাঁড়াইতে পারে। আর বিএনপির ব্যাপারে আমি এতটুকু বুঝি, এই দেশের মানুষ বর্তমানে আমাদের যে 3-4টা রাজনৈতিক দল আছে, কোনোটার প্রতি আস্থা নাই। মুখে মুখে সবাই বলে আর কি। কারণ এই দেশটারে বিএনপি তো চালাইছে, জামাত শিবিরও চালাইছে, বা জাতীয় পার্টিও চালাইছে। তো এইখানে স্বাধীনতার এত বছরে কোন সরকারের মধ্যে আইসা দুধের দোয়া তুলসী পাতা টাইপের এমপি মন্ত্রীরা ছিল, বা রাষ্ট্র ক্ষমতা পরিচালিত হয়েছে, দুর্নীতি লুটপাট হয় নাই, মানুষ নিপীড়িত হয় নাই, বা পুলিশকে আমরা এই ভূমিকায় দেখি নাই। কোন সরকারের আমলে? কোনো সরকারের আমলেই না। প্র্যাকটিক্যাল হচ্ছে এইটাই। তো সেই ক্ষেত্রে আইসা নতুন করে কোনো কিছু হবে আমার এটা মনে হয় না। তবে সামহাও আবার ইনসিডেন্টলি 0.1% থেকে হয়তো অনেক কিছু হয়ে যায়। বিশেষ করে এখন আজকের দিনে আবার যা ঘটছে, এটাকে কিভাবে ডিল করা হয় সেটা হচ্ছে খুবই জরুরি। এখন পুলিশের একটা গুলি, অতিরিক্ত ধরপাকড় পরিস্থিতিকে বিগড়াই দিতে পারে। অনেক সময় ইতিহাসে নতুন কিছু কানেক্টেডও হয়ে যায়। আবার গুরুজনেরও বলা যায়, হ্যাঁ, মেঘ দেখে তোরা করিস নে বয়, আড়ালে তার সূর্য হাসে। তো সামহাও এগুলো মুরব্বীদের কথা আসলে আমরাও চিন্তা করতেছি কি ঘটতে যাচ্ছে বা কি ঘটবে, কিভাবে এগুলার সমাধান আসবে। সমাধানটা সোজা। আমি আমার পয়েন্ট অফ ভিউতে মনে করি প্রত্যেকটা পুলিশ সদস্য, বিজিবি সদস্য, র্যাব সদস্য, প্রত্যেকটা দুর্বৃত্ত যারা বিভিন্নভাবে এই সাধারণ ছাত্রগুলোর বুকে গুলি চালিয়েছে, এদেরকে বিচারের আওতায় না আনলে দেশের মানুষের মন শান্ত হবে না। প্রত্যেকটা দুর্নীতিবাজ লাইক বেনজির থেকে শুরু করে মতিউর থেকে আবেদ আলী, বা যারা মালয়েশিয়ার হাজার হাজার শ্রমিকের জীবনের
সর্বশেষ টাকাটা কাইরা খাইছে, রাষ্ট্রের লুটপাট করতেছে। আজকে মানুষের মধ্যে এগুলো নিয়ে প্রচণ্ড ক্ষোভ। এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে মনে হয় যে এই পরিস্থিতিটা অনেকাংশে শান্ত হবে। রাজনৈতিক দলের যে সকল নেতাকর্মীরা প্রকাশ্যে গুলিটুলি উঁচাইয়া মেশিনারিজ লইয়া ঘোরাফেরা করছে, এদেরকেও বিচারের আওতায় আনতে হবে। কারণ একটা চাপা ক্ষোভ তৈরি হয়ে আছে মানুষের মধ্যে। এবার সেটা বিএনপি বলেন, জামাত বলেন, এই দেশেই তো বসবাস করে, রাইট নাও বাংলাদেশেরই নাগরিক তারা। এখন মানুষ কোথাও না কোথাও তাদের কথাবার্তাকে বিশ্বাস করতেছে। এই যে দেখেন আমাদের রেমিডেন্স কত বড় ধাক্কা খাইছে। প্রবাসীদের মধ্যে 90% প্রবাসীরা একজোট হয়ে গেছে। হালাল হারাম ফতুয়া টতুয়া দিয়ে এগুলো দিয়ে কাজ হচ্ছে না। দেশের অর্থনীতি ধাক্কা খাবে, রিজার্ভ বিশাল একটা ঝামেলা হবে, ব্যাঙ্কগুলোতে নগদ টাকা উত্তোলন বেশি, মানুষ ডিপোজিট রাখছে কম। তো সকল কিছু মিলিয়ে একটা টেনশন, ভয়, আতঙ্ক চারদিক থেকে কিন্তু ঘিরা ধরছে। পরিস্থিতিকে কন্ট্রোল করতে গেলে যারা এই ঘটনাগুলোর সাথে কানেক্টেড প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। তাহলে যদি মানুষের ক্ষোভ কিছুটা কমে, পাশ কাটাইয়া জামাত শিবিরের কাজ, এটা কাজ সেটা কাজ, সরকারের মন্ত্রীদের এই ধরনের বক্তব্য আমার মনে হয় যে এই মুহূর্তে পরিস্থিতিটাকে নেগেটিভই করছে। আমি জানি না আমার কথাগুলো কে কীভাবে নিছেন, যে দলেরই হন, বাট আমি আমার জায়গা থেকে মনে হয়েছে যে এরকমই আসলে বর্তমান পরিস্থিতিটা। দেখা যাক কী হয়। ভালো থাকুন।